নমস্কার, আমি পঙ্কজ বিশ্বাস এবং আপনারা দেখছেন পলিটিক্যাল ডেইলি। এ রাজ্যে 2026 সালে মার্চের শেষ কিংবা এপ্রিল মাসে স্বাভাবিকভাবে নির্বাচন হওয়ার কথা। এবার সেই নির্বাচন পিছিয়ে যেতে পারে, আমরা সকলেই জানি, কিন্তু নির্বাচন পিছিয়ে যাক বা এগিয়ে আসুক, নির্বাচন কিন্তু হবেই। এবং সেই নির্বাচন যখন হবে তখন বিজেপিকে লড়াই করতে হবেই, তৃণমূল কংগ্রেসকে লড়াই করতে হবেই, অন্যান্য দলকেও লড়াই করতে হবে, কিন্তু তারা ময়দানে কতটা থাকবে সেটা তাদের বিষয়। এবার বিজেপি এই রাজ্যে 2026-এর যে নির্বাচন হতে যাচ্ছে সেই নির্বাচনের জন্য কি কি রণকৌশল ঠিক করেছে সেটা তো আগামী দিনে আমরা জানতেই পারবো, এবং সেটা নিয়ে দু একদিনের মধ্যে আমাদের একটা বিস্তারিত প্রতিবেদন আসছে। কিন্তু তার আগে আপনাদেরকে বলে দিই, এ রাজ্যে বিজেপি বেশ কয়েকজনকে গুরুত্বপূর্ণ ব্যক্তিকে দায়িত্ব দিয়েছে, যারা চক্রব্যূহ রচনা করবে, যারা মমতার বিরুদ্ধে ব্যূহ রচনা করবে। এই ব্যূহ রচনা খুবই গুরুত্বপূর্ণ। কোন কোন দিকে ফোকাস দিতে হবে, কোথায় কোথায় ফোকাস করতে হবে, কোন কোন জায়গাগুলো সমস্যা আছে, কোন কোন জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করতে হবে। এছাড়াও নির্বাচনের রণকৌশলের জন্য বিজেপি 6 জন বড় নেতাকে দায়িত্ব দিয়েছে। এক এক করে এদের নাম বলবো এবং কি কি দায়িত্ব তাদের দেওয়া হয়েছে। তবে এই 6 জনের উপরেই যে সবটা নির্ভর করবে তা কিন্তু নয়, তার বাইরেও অনেকেই নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে জুড়বেন। কিন্তু আপাতত 6 জনকে খুব দ্রুত ফেব্রুয়ারি মাসের মধ্যেই ময়দানে নামিয়ে দেওয়া হচ্ছে। জানুয়ারিটা শেষ হতে চলল, এই ফেব্রুয়ারি মাসের মধ্যেই তারা বঙ্গে চলে আসবেন এবং বাংলায় তারা বিভিন্ন জায়গায় দায়িত্ব পেয়েছেন। সেই বিষয়টা আপনাদেরকে বলবো। এই 6 জন কারা, মন দিয়ে শুনবেন, শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। প্রথম জন হচ্ছেন জেপিএস রাঠৌর। এই জেপিএস রাঠৌর উত্তরপ্রদেশের বাসিন্দা। এনাকে 35টি আসনের তদারকি করার দায়িত্ব দেওয়া হয়েছে। 35টি আসনে হার জিতের ফয়সলা নির্ভর করবে এই জেপিএস রাঠৌরের উপরে, যিনি বেসিক্যালি উত্তরপ্রদেশের বাসিন্দা। আইআইটিউ বিএইচইউ থেকে তিনি আইআইটি করেছেন। সাংগঠনিক ক্ষেত্রে তার দখল রয়েছে এবং তাকে 35টি বিধানসভা আসনে বুথ লেভেল ম্যানেজমেন্টের দায়িত্ব দেওয়া হয়েছে। কেন তাকে দক্ষ বলছি আমরা? তাকে এই কারণে আমরা দক্ষ বলছি, 2017 এবং 2022-এর উত্তরপ্রদেশের নির্বাচনে বিজেপি যে ব্যাপক সাফল্য পেয়েছিল সেখানে তার ভূমিকা ছিল যথেষ্ট। তার ভূমিকা বিজেপি নেতাদের নজর কেড়েছিল এবং ঠিক সেই কারণেই বাংলায় তাকে এবার দায়িত্ব দেওয়া হচ্ছে। উত্তরপ্রদেশ থেকে আরো বেশ কয়েকজন নেতাকে দায়িত্ব দেওয়া হবে। তাদের মধ্যে অন্যতম হচ্ছেন আরেকজন, যার নাম হচ্ছে সুরেশ রানা। সুরেশ রানার একটা বৈশিষ্ট্য আছে, তাকে বিজেপি সবসময় উত্তেজনাপূর্ণ এলাকায় পাঠায়, যেখানে উত্তেজনা, গন্ডগোল, হিংসা, যেখানে ব্যাপক ক্লেশ চলছে পার্টির অন্দরে কিংবা পার্টির বাইরে বা বিরোধী দলগুলোর সঙ্গে। যে সমস্ত রাজ্য উনিতে দায়িত্ব পেয়েছেন তাকে এরকম জায়গাতেই দায়িত্ব দেওয়া হয়েছে। সুরেশ রানা উত্তরপ্রদেশের বাসিন্দা। ইনি আবার খুব হার্ড হিন্দু, কিন্তু ভয়ঙ্কর উগ্র হিন্দু, একদম যোগী বাবা, যেরকম যোগী বাবার যোগ্য শিষ্য তিনি, তাকে বলা হয়। এবং এনাকে দায়িত্ব দেওয়া হয়েছে কঠিন একটি জেলায়, যার নাম উত্তর 24 পরগনা। এই উত্তর 24 পরগনায় জয়ের দায়িত্ব তাকে দেওয়া হয়েছে। উত্তর 24 পরগনায় বিজেপিকে কম থেকে 20 থেকে 22টা আসন টার্গেট বেঁধে দেওয়া হয়েছে। উত্তর 24 পরগনা তৃণমূল কংগ্রেসের একটা শক্ত ঘাঁটি। সেখানে বেশ কয়েকজন বিজেপির গুরুত্বপূর্ণ নেতা আছেন। বিজেপির বহু জায়গায় ভালো জায়গা রয়েছে, মানে বিজেপির চাষের জন্য মাঠ বা জমি কিন্তু তৈরি হয়ে আছে। কিন্তু জিততে হবে, 1 ভোটে জেতাটাও জেতা আর 1000 ভোটে জেতাটাও জেতা। আবার 1000 ভোটে হারাটাও হার, একটা ভোটে হারাটাও কিন্তু হার। বিজেপি উত্তর 24 পরগনায় বেশ কয়েকটা জায়গায় লো মার্জিনে হেরেছে, সেই সমস্ত জায়গায় জিততে হবে। আবার বলছিলাম আপনাদেরকে উত্তেজনাপূর্ণ এলাকা, উত্তর 24 পরগনার বসিরহাট উত্তেজনাপূর্ণ এলাকা, সন্দেশখালী উত্তেজনাপূর্ণ এলাকা, হাওড়া, হিঙ্গলগঞ্জ, হাবড়া, অশোকনগর, আমডাঙ্গা, এগুলো সবই কিন্তু উত্তেজনাপূর্ণ এলাকা। ব্যারাকপুর সব থেকে বেশি উত্তেজনাপূর্ণ এলাকা। ওখানে অবশ্য বিজেপি একটা শক্তপোক্ত ঘাঁটি পেয়েছে, কিন্তু তিনিও তো এবার ভোটে দাঁড়াবেন। অর্জুন সিং যার নাম, তার পরিবারের বেশ কয়েকজন ভোটে দাঁড়ায়।
স্বাভাবিকভাবে অর্জুন সিং আরও বড় দায়িত্ব নেওয়ার জন্য ভোটের সময় প্রস্তুত হবেন কিনা আমরা জানি না, অন্য কাউকে বাঁচতে হবে। তবে বিজেপির তো সমস্ত স্তরে এখানে নেতা আছেন। স্বাভাবিকভাবে উত্তর 24 পরগনার এই উত্তেজনাপূর্ণ এলাকায় এখানে 30টার বেশি আসন রয়েছে। এই আসনগুলো বিজেপিকে জিততে হবে। এরপর তৃতীয় নাম হচ্ছে সি.টি. রবি। ইনি হচ্ছেন কর্ণাটকের বাসিন্দা, 4 বারের এমএলএ। ইনি বিজেপির সাধারণ সম্পাদক ছিলেন। বিজেপির কঠিন পরিস্থিতির সারথি, কঠিন পরিস্থিতি যেখানে প্রয়োজন হয় বিজেপি তাকে সেখানে পাঠায়। অন্যান্য রাজ্যেও বেশ কয়েকবার বিভিন্ন জায়গায় তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তার দক্ষতা হচ্ছে কি, অন্য রাজ্যে গিয়ে ভালোভাবে কাজ উতরে দেওয়া, মানুষের সঙ্গে মিলেমিশে রাজনীতি করা, এবং বঙ্গ বিজেপির ভোট সংক্রান্ত নীতি কি হবে, রণকৌশল কি হবে, এই দায়িত্ব তাকে দেওয়া হয়েছে। এছাড়াও চতুর্থ ব্যক্তি হচ্ছেন কৈলাস চৌধুরী। তিনি হচ্ছেন রাজস্থানের বাসিন্দা। কিষাণ মোর্চার জাতীয় স্তরে তিনি দায়িত্বে ছিলেন। বিজেপির কেন্দ্রীয় স্তরের তিনি নেতা, কেন্দ্রীয় কমিটিতে রয়েছেন। এনাকে দেওয়া হচ্ছে উত্তরবঙ্গের গ্রামীণ এলাকার দায়িত্ব। উত্তরবঙ্গে শিলিগুড়ি শহরাঞ্চল, কিন্তু তার বাইরে একটা বিস্তীর্ণ গ্রামাঞ্চল রয়েছে, বনাঞ্চল রয়েছে, গ্রামীণ এলাকা রয়েছে, জল জঙ্গল এলাকা রয়েছে। মোট কথা হচ্ছে উত্তরবঙ্গের এই গ্রামীণ এলাকাগুলো তার দায়িত্ব দেওয়া হয়েছে এই ভদ্রলোককে, যার নাম কৈলাস চৌধুরী। গ্রামীণ এলাকায় তিনি কাজ করবেন। পঞ্চম ব্যক্তি হচ্ছেন ধন সিং রাওয়াত। ইনি আবার উত্তরাখণ্ডের বাসিন্দা, ক্যাবিনেটে মন্ত্রী ছিলেন। আরএসএস এর সঙ্গে তার ভালো যোগসাজশ রয়েছে, যোগসূত্র রয়েছে। দলের এক্সপ্যানশন পর্ব তিনি দেখবেন, দক্ষ সংগঠন আছেন। মানে এক্সপ্যানশন মানে হচ্ছে অন্য দল থেকে মানুষ আসবে, অন্যান্য মতের আর মানুষ আসবে, যারা সরাসরি রাজনীতি করে না তারা আসবে। সেই সময় দলের নীতি যাতে ঠিক থাকে, এই সমস্ত কাদের নেওয়া হবে না নেওয়া হবে, তারা কিভাবে কাজ করবেন, দলের নীতি কি কি আছে মেনে কাজ করতে হবে, এদের সঙ্গে যোগসূত্র তিনি করবেন। দক্ষ সংগঠক, সংগঠনের দায়িত্ব তাকে দেওয়া হয়েছে। এছাড়া রয়েছেন সঞ্জয় ভাটিয়া, 6 নম্বর নাম, শেষ নাম। ইনি হরিয়ানার বাসিন্দা। ইনি হরিয়ানায় জেনারেল সেক্রেটারি, সাধারণ সম্পাদক ছিলেন। 2019-এ ভারতবর্ষে লোকসভা নির্বাচনে যারা যারা জিতেছিল তার মধ্যে ইনি ছিলেন অন্যতম মার্জিন। এবার যেমন আপনারা অমিত শাহকে দেখেছেন, বিরাট মার্জিন। আপনারা এক ভাইপোকে দেখেছেন, তারও বিরাট মার্জিন। ঠিক সেরকমই 2019-এ তিনি খুব হাই মার্জিনে জিতেছিলেন। ইনি হাই মার্জিনে বিশ্বাসী। হাই মার্জিনে কিভাবে জিততে হয় সেই সিস্টেমটা তিনি ভালো বোঝেন। এনাকে দায়িত্ব দেওয়া হয়েছে হুগলির। হুগলি বিজেপির জন্য কিন্তু একটা খুব ভালো জায়গা। বিজেপির ভালো সংগঠন রয়েছে। এখান থেকে বিজেপি আমাদের সাংসদ দিয়েছে অতীতে। লকেট চ্যাটার্জি হুগলি থেকে সাংসদ হয়েছেন। এখান থেকে বেশ কয়েকটা বিজেপির পজিটিভ সিট রয়েছে যেগুলো জেতা সম্ভব। ফলে হুগলি একটা গুরুত্বপূর্ণ জায়গা, এই জায়গায় দায়িত্ব তাকে দেওয়া হচ্ছে। আমরা এইটুকুন খবর পেয়েছি, এই 6 জন দায়িত্ব পেয়েছেন। এবার আমরা একটা ছোট্ট বিজ্ঞাপনী বিরতি নিয়ে নেব, তারপর আবার ফিরে আসছি। আপনারা অনেকেই জিজ্ঞাসা করেন যে চুল পড়ে যাওয়া সমস্যার সমাধান কি। অনেকেই অল্প বয়সে টাক হয়ে যাচ্ছে না, একেবারে চুল পড়ে যাচ্ছে। আজ তাদের আসল আদিবাসী হেয়ার অয়েলের সমাধান দেব। আসল আদিবাসী হেয়ার অয়েল হচ্ছে একমাত্র আয়ুনারা আদিবাসী হেয়ার অয়েল, যা মোটামুটি 15-20 দিন লাগানোর মাত্রই আপনারা বুঝে যাবেন। বেশিরভাগ ক্ষেত্রেই খুব ভালো কাজ করে। 15-20 দিনের মধ্যেই আপনারা বুঝে যাবেন যেটা খুব ভালোভাবে কাজ হচ্ছে। এই আদিবাসী হেয়ার অয়েল মহীশূরের পক্ষীরাজপুরা গ্রাম থেকে তৈরি করা হয়। একেবারে আদিবাসীদের কাছ থেকেই উপাদান নিয়ে এটা তৈরি করা হয়, যার নাম আয়ুনারা আদিবাসী হেয়ার অয়েল। অনেকের টাক হয়ে যান, সেই সমস্যার সমাধান হবে। চুল পড়া সমস্যার সমাধান হবে। কোথা থেকে এটা আপনারা কিনতে পারবেন? সরাসরি আপনারা কিনতে পারবেন ayunara.com থেকে। এবং আরেকটি নাম্বার যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, সেখানে হোয়াটসঅ্যাপ করেও আপনারা কিনতে পারেন। সরাসরি আপনাদের বাড়িতে হোম ডেলিভারি করা হবে এই প্রকৃত আদিবাসী হেয়ার অয়েল। লিঙ্ক ডেসক্রিপশন বক্সেও দেওয়া রয়েছে, সেখান থেকেও আপনারা এটা কিনে নিতে পারেন। ফিরে এলাম বিজ্ঞাপনী বিরতির পর। আপনাদেরকে যেটা বলছিলাম, এই যে 6 জন যাদের নাম বললাম তারা তো দায়িত্বে আছেনই। এছাড়াও শুধুমাত্র এদের উপর নির্ভর করেই তো রাজনীতি হবে না। রাজনীতি একটা বড় বিষয়। তার জন্য বিজেপির নেতারা এখন থেকেই রাজ্যের রণকৌশল ঠিক করার জন্য আসতে শুরু করে দিয়েছেন। আপনারা সকলেই জানেন বিজেপির সভাপতি জাতীয় পর্যায়ে, জাতীয় স্তরে নির্বাচিত হয়েছেন নীতিন নবীন, বিহারের মানুষ।
তিনি আসছেন ভোটবঙ্গে, এবং 27 তারিখ তিনি আসছেন। তার বেশ কয়েকটা কর্মসূচি রয়েছে, যেটা খুব গুরুত্বপূর্ণ, ভোটের জন্য খুব গুরুত্বপূর্ণ। পাখির চোখ, আপনারা জানেন যে তাকে কোথায় কাজে লাগাতে হবে সেটা বিজেপি পার্টির জানে খুব ভালো করে। তার যে প্রথম কর্মসূচি হচ্ছে সেটা কিন্তু কলকাতা কেন্দ্রিক হচ্ছে না। কলকাতা কেন্দ্রিক হলে অবশ্যই ভালো হতো, কিন্তু তাকে বিহার লাগোয়া জায়গায় সুন্দর করে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি এসেই কি করবেন? তিনি এসেই প্রথমে চলে যাবেন দুর্গাপুর, ওখানে কোর কমিটির বৈঠক করবেন। আপনারা জানেন যে আসানসোল, দুর্গাপুর, এখানে না হিন্দি ভাষী প্রচুর মানুষ আছেন, তাদের ওখানে রাজনৈতিক দখল রয়েছে। এরা ভারতীয় জনতা পার্টির দীর্ঘদিনের সমর্থক ছিলেন, আছেন। বিভিন্ন রকম ইকুয়েশন ওখানে রয়েছে, সাংগঠনিক কৌশল, রাজনৈতিক রোডম্যাপ, এবং আগামীতে বিজেপির কি কি কর্মসূচি হবে। 27শে জানুয়ারি দুর্গাপুরে কোর কমিটির বৈঠক হবে, সেখানে নীতিন নবীন রাজ্যের নেতাদের গাইড করবেন। এটা তো 27 তারিখের কর্মসূচি আপনাদেরকে বললাম। এছাড়াও অনেক কর্মসূচি আছে। 28 তারিখ যে কর্মসূচি সেটা হচ্ছে পূর্ব বর্ধমানে চিত্রালয়ে মেলা ময়দানে বিভাগ কার্যকর্তা সম্মেলন রয়েছে, সেখানে কার্যকর্তাদের সঙ্গে তিনি মত বিনিময় করবেন। এরপর চলে যাবেন আসানসোল, রানীগঞ্জে আসানসোল জেলার যারা কর্মকর্তা আছেন তাদের সঙ্গে বৈঠক করবেন, সভা করবেন এবং দলীয় কর্মীদের দিক নির্দেশ দেবেন। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন বিহার লাগোয়া যে জায়গা রয়েছে আসানসোল, দুর্গাপুর, যেখানে হিন্দিভাষী প্রচুর মানুষ আছেন, যারা বিজেপির কোর ভোটার, দীর্ঘদিনের সমর্থক, অতীতে এই মানুষগুলোই বিজেপি করতেন। যখন বিজেপি খায় না মাথায় দেয়, তখন কিন্তু এই অবাঙালি মানুষগুলোই বিজেপি করত। এরা বিজেপির পুরনো সাপোর্টার। অথচ দুর্ভাগ্য যে এই বিজেপি তার জন্ম দিয়েছিল একজন বাঙালি, শ্যামাপ্রসাদ মুখার্জি, বাংলার বাঘ আশুতোষ মুখোপাধ্যায়ের পরিবারের সন্তান। অথচ তারপর দীর্ঘদিন ভারতবর্ষে বিভিন্ন জায়গায় রাজনীতি হয়েছে, বিভিন্ন জায়গায় সাফল্য এসেছে, কিন্তু পশ্চিমবঙ্গে যেই দলের জন্ম দিল একজন বাঙালি, পশ্চিমবঙ্গে কিছু করতে পারেনি। তার জন্যই এবার বিজেপি সর্বাত্মকভাবে চেষ্টা করছে, এবং যারাই পশ্চিমবঙ্গের দায়িত্ব পাবেন তারা সুনীল বানসাল, অমিত শাহকে রিপোর্ট করবেন। সুনীল বানসাল, অমিত শাহকে তারা রিপোর্ট করবেন, এটাই ঠিক হয়েছে। এবার বিষয়টা হচ্ছে যে এরপরে কি হবে? নীতিন নবীন তো আসবেন, চলে যাবেন। আমরা মনে করছি যে নীতিন নবীন আগামীতে কলকাতাতেও আসবেন, কলকাতাতেও তার আসা জরুরি রয়েছে। তিনি বিজেপির সর্বভারতীয় সভাপতি। কলকাতায় এলে, বড় সভা করলে তার একটা আলাদা ইম্প্যাক্ট রয়েছে। যদিও সভাপতি সবে সবে হয়েছেন, এখনো তার দলের সঙ্গে আমরা যেভাবে একটা নেতার তো একটা স্ট্রাকচার বা একটা হাইট তৈরি হয়, ধীরে 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 রাজনীতি করতে করতে একটা নেতার একটা পর্যায়ে গিয়ে তার একটা ভাবমূর্তি তৈরি হয়। এখনো তার সেই রকম ভাবমূর্তি তৈরি হয়নি যেরকম অমিত শাহের ছিল। অমিত শাহ সভাপতি ছিলেন, অতীতে রাজনাথ সিং সভাপতি ছিলেন, নীতিন গডকরি সভাপতি ছিলেন। এদের একটা রাজনীতিতে বিরাট দর আছে। কিন্তু এখন যেটা বিজেপি করছে সেটা হচ্ছে বিজেপি নতুন প্রজন্মকে তুলে নিয়ে আসছে। কারণ রাজনাথ সিং বয়স হয়েছে, অমিত শাহ তারও স্বাস্থ্যের অবস্থা ভালো নয় বলে শোনা যায়, একটা সময় পর তাকেও ছেড়ে দিতে হবে। নরেন্দ্র মোদীর 75 বছর বয়স হয়েছে। ফলে এখন বিজেপিকে নতুন প্রজন্মের হাতে তুলে দিতে হবে। সেই কারণে তারা নীতিন নবীনকে বেছে নিচ্ছে। দেখবেন খুব অল্প বয়সী বিধায়ক, সাংসদ এবার বাছা হয়েছে ওই ভবিষ্যতের কথা ভেবে। বিজেপি কিন্তু ভবিষ্যতের জন্য তৈরি হচ্ছে, এবং সেই কারণে নীতিন নবীনকে দায়িত্ব দেওয়া হয়েছে। এবার গল্পটা হচ্ছে যে নীতিন নবীন, আমরা আবারও বলছি যে তার এখনো সেই ভাবমূর্তি তৈরি হয়নি, কিন্তু যতই হোক তিনি তো সর্বভারতীয় সভাপতি, তার কলকাতায় আসার প্রয়োজন রয়েছে। তিনি ঘন ঘন সভা করলে তারও একটা সুফল পাবো, আমরা দেখতে পাবো আগামী নির্বাচনে। এবার ব্যাপারটা হচ্ছে অমিত শাহ আসছেন 30-31 জানুয়ারি, আবার দমদার তার ভাষণ শুনতে পারবো। কিন্তু শিলিগুড়িতে তিনি বিজেপির যুব সম্মেলনে অংশ নেবেন। কলকাতায় এবার তার খুব বেশি কর্মসূচি হচ্ছে না। উত্তরবঙ্গটাকে তো পাখির চোখ করা হয়েছে। উত্তরবঙ্গ খুব শক্ত ঘাঁটি, সেখানে আবার ঝালাই বাছাই করে নেওয়ার দরকার আছে। যেটা হচ্ছে ইজি কোয়েশ্চেন, আমরা পরীক্ষায় কি করি, আগে সহজ প্রশ্নগুলোর উত্তর দিই। তো বিজেপির সহজ প্রশ্ন হচ্ছে উত্তরবঙ্গ, তাই বিজেপি প্রথমে সহজ প্রশ্নের উত্তর দিচ্ছে, পরে তো কঠিন প্রশ্নের জন্য বিজেপি তো প্রস্তুত হয়ে আছেই। 30শে জানুয়ারি কলকাতায় আসছেন অমিত শাহ,
31শে জানুয়ারি তিনি চলে যাবেন উত্তরবঙ্গ। সেখানে রুদ্ধদ্বার বৈঠক হবে প্রথমে। রুদ্ধদ্বার বৈঠক হবার পর শিলিগুড়িতে বিজেপির যুব সম্মেলন হবে। এবার সেখানেও রাজ্য স্তরের সমস্ত নেতারা যাবেন, কথাবার্তা হবে, আগামীর রোড ম্যাপ ঠিক হবে। এই সমস্ত ভাবনা চিন্তাগুলো বিজেপির রয়েছে, যাতে আগামীতে কোন কোন জায়গায় কিভাবে কি রণকৌশল নিলে তার সুফল আসবে সেগুলো বিজেপি ভাবনা চিন্তা শুরু করে দিয়েছে। আপনাদের আরেকটা ভাবনা চিন্তা সবসময় থাকে, যেটা হচ্ছে রাজনীতির একটা অন্য পার্ট, যেখানে মানে বিরোধীরা বলে প্রতিহিংসার রাজনীতি। আবার অনেকে মনে করছেন যে এটা তো হওয়ার প্রয়োজন আছে, কেউ দিনের পর দিন চুরি করে যাবে তারপরে বাইরে থাকবে কেন। তো যারা আপনারা এটা আশা করছেন তাদেরকে ডেট বলে দিলেও আপনারা বলেন কই হচ্ছে না তো। আপনাদেরকে মোটামুটি একটা আভাস দেওয়ার চেষ্টা করি। নীতিন নবীন এবং অমিত শাহ চলে যাওয়ার পর একটা বড় খেলা হওয়ার সম্ভাবনা রয়েছে, সেটা কিন্তু ফেব্রুয়ারি মাসে। আপনাদেরকে প্রথম থেকে বলছি, যবেই আপনাদেরকে এই ধরনের প্রশ্নের উত্তর দিই তখনই আপনারা বলুন কোথায় দেখতে পাচ্ছি না। আপনারা আশা করেন গোটা তৃণমূলটাকেই জেলে ভরে দিলে ভালো হয়, কিন্তু সেটা তো আমার হাতে নেই, বা সেটা করলে রাজনৈতিকভাবে ভালোও দেখায় না। এটা আইন কানুনের ব্যাপার, এই বিষয়ে আমি বেশি শব্দ খরচ করছি না। তবে শুধুমাত্র বিজেপি নয়, আরএসএসও ময়দানে নেমে পড়েছে। তাদের 2,5-3 হাজার কার্যকর্তা বাংলায় আসবেন, এবং এই সময়টাতে আপনারা যদি একটু খেয়াল করে দেখেন, আপনাদের এলাকায় বিরাট হিন্দু ধর্মের বিভিন্ন ধরনের কর্মসূচি হচ্ছে। কোথাও কিন্তু আপনারা আরএসএস এর নাম খুঁজে পাবেন না, কিন্তু করাচ্ছে কিন্তু আরএসএস। কোথাও হিন্দু সম্মেলন হচ্ছে, কোথাও নগর কীর্তন হচ্ছে, কোথাও কোনো বাবাজির অনুষ্ঠান হচ্ছে, বিভিন্ন ধরনের আমাদের ধর্মীয় যারা গুরু আছে তাদের নাম করে অনুষ্ঠান হচ্ছে। তো এই সমস্ত যে জিনিসগুলো হচ্ছে, এগুলোর পিছনে কিন্তু আরএসএস এর মস্তিষ্ক রয়েছে। তারা কিন্তু সমাজের মধ্যে মিলেমিশে নানান ধরনের কর্মসূচি শুরু করে দিয়েছে। স্বাভাবিকভাবেই আরএসএস এর একটা বড় ভূমিকা থাকবে এবারের নির্বাচনে, এবং যারা 6 জন এসেছেন তারা তাদের মতন করে কাজ করবে, আরএসএস এর মতন করে কাজ করবে। উপরে একটা ক্লাউড আমব্রেলা তৈরি করা হয়েছে। উপরে যারা নেতা আছেন, অমিত শাহ, সুনীল বানসাল, নীতিন নবীন, নরেন্দ্র মোদী, এরা একটা সিস্টেম তৈরি করেছেন। এরা কিন্তু ভাগ করে দিয়েছেন। আবার সেখানে মোহন ভাগবতজিও আছেন। সবাই সবার সিস্টেমে বাংলায় পরিবর্তনের জন্য চেষ্টা করছেন। আপনারা বিভিন্ন ধরনের স্লোগান শুনতে পেয়েছেন, যেগুলো নরেন্দ্র মোদী বলছেন, কিন্তু নরেন্দ্র মোদী স্লোগান হলেও তো এটা বিজেপির একটা থিঙ্ক ট্যাঙ্ক এর পিছনে কিন্তু কাজ করছে, একটা টিম কাজ করছে। এই টিমের বেশ কয়েকজনকে আমরা চিনি জানি। এই থিঙ্ক ট্যাঙ্ক নতুন নতুন স্লোগান দিচ্ছে, নতুন নতুন অ্যানিমেশন বাজারে আসছে, নতুন নতুন ভিডিও বাজারে আসছে, নতুন নতুন অডিও বাজারে আসছে, নতুন নতুন গান লেখা হচ্ছে। এখন থেকেই কিন্তু নির্বাচনের একটা, যেটাকে হিন্দিতে বলে, মাহল তৈরি করা হয়েছে। এখন থেকেই নির্বাচনের একটা ডঙ্কা বাজিয়ে দেওয়া হয়েছে, একটা পরিবেশ সৃষ্টি করা হয়েছে, যাতে মনে হবে ভোট আসছে। কিন্তু একটা বড় বাধা হচ্ছে ফেব্রুয়ারি মাসেই 2রা তারিখের পর থেকে 2 ফেব্রুয়ারি থেকে রাজ্যে পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে, মাধ্যমিক পরীক্ষা, তারপর আমরা দেখব উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এই সময়টাতে একটু আপনারা দেখবেন একটু কোথাও থিতিয়ে যাবে ব্যাপারটা। কোন ব্যাপারটা? রাজনৈতিক স্লোগান, মিছিল, মিটিং, এই বিষয়গুলো একটু থিতিয়ে যাবে, কিন্তু সেই সময় ইডির অভিযান কিন্তু আটকে থাকবে না। আবার একটা বড় খবর কালকে আমি পেয়েছি, একজন সংস্থা, অমিত শাহের সংস্থায় এক ব্যক্তি কাজ করতেন, সেই সংস্থার একজন ব্যক্তির সঙ্গে আমার আলাপ হয়েছে। তিনি বলছেন, তিনি যেটা জানতে পেরেছেন, তার কাছ থেকে আমি যেটা জানতে পেরেছি, যে বড় অ্যাকশনের কথা, যে বড় রাঘব বোয়ালকে অর্থাৎ মাথাকে তোলার কথা, সেটা কিন্তু ভোটের ঠিক আগে হতে চলেছে। তার কারণ আমরা এর আগে অতীতে দেখেছি, বিশেষ করে দিল্লির ক্ষেত্রে অরবিন্দ কেজরিওয়াল ভোটের আগে কিন্তু জামিন টামিন পেয়ে গেছিলেন। কারণ এই ধরনের ঘটনা হলে সুপ্রিম কোর্টে ছুটলে সুপ্রিম কোর্ট কি ধরনের জাজমেন্ট দেবে সেটাও কিন্তু মাথায় রেখে এই ধরনের কাজ করতে হবে। যদি ধরুন ওই রাঘব বোয়ালটাকে ধরা হলো, সুপ্রিম কোর্ট থেকে জামিন হয়ে গেল, বিরাট হাসাহাসি হবে যে বিজেপি তো ধরে রাখতে পারলো না, আবার সেই সেটিং বলা হবে। যদিও বিষয়টার জন্য বিজেপি দায়ী থাকবে না, ইডি সিবিআই এর ব্যাপার, তারপরে আদালতের ব্যাপার। এবার আদালত তো বিজেপি কন্ট্রোল করে না। যদি সুপ্রিম কোর্ট বিজেপি কন্ট্রোল করতো, তাহলে সুপ্রিম কোর্টের এতগুলি জাজমেন্ট বিজেপির বিরুদ্ধে আসতো না। সুপ্রিম কোর্টে বিজেপির পক্ষে যে কটা জাজমেন্ট এসছে, তার থেকে
100 গুণ ভারতীয় জনতা পার্টি বা সরকারের বিরুদ্ধে জাজমেন্ট এসেছে, যেমনটা মনে করা হয় বা দাবি করা হয়। সেই জায়গায় দাঁড়িয়ে ওই যে রাঘব বোয়ালটা বা দু একজন রাঘব বোয়াল, বড় বড় রাঘব বোয়াল, তাদেরকে ভোটের ঠিক আগে আগে, ধরুন ভোট 3 দিন আগে, 4 দিন আগে বা 15 দিন আগে, এই সময়টাতে তুলে নেওয়া হবে, যার একটা বিরাট এফেক্ট কিন্তু ইলেকশনে হবে। এবার এই এফেক্টগুলো ক্যালকুলেট করা হচ্ছে। এফেক্টগুলো ক্যালকুলেট করার পরেই কিন্তু এই ধরনের অ্যাক্টিভিটি, যেটা সমস্ত কিছু ক্যালকুলেট করে ওটা করা হবে। এবার একজন রাঘব বোয়ালকে তোলা হবে নাকি দুজন রাঘব বোয়াল যারা আছেন এ রাজ্যে তাদেরকে দুজনকেই গ্যারেজ করে দেওয়া হবে, এগুলো ভাবনা চিন্তার পর্যায়ে রয়েছে, যেহেতু এর উপরে একটা বিরাট এফেক্ট পড়তে পারে। তো আবার একটা সমস্যা হচ্ছে যে ভোটটা ঠিক সময় মতো হবে কিনা। আমরা এত তো কথা বললাম আপনাদেরকে, তার মাঝে সবচেয়ে বড় সমস্যা ভোট ঠিক সময় মতো হবে তো। দেখুন 14ই ফেব্রুয়ারির মধ্যে সব এই যে তালিকা বের করে দেওয়ার কথা, না হলে কিন্তু সময় মতো ভোট হবে না। কিন্তু যে পরিমাণ মাইক্রো আবজাররা ঠ্যাঙানি খাচ্ছেন, যেভাবে বিডিওদের উপরে আক্রমণ হচ্ছে, আমার সব থেকে বড় প্রশ্ন, বিডিওরা তো হচ্ছে এই মমতার লোক। আমি বিডিওদেরকে বলবো, যারা রাজ্য প্রশাসনে আছেন, শাসক দলের তোষামদি করেন, শাসক দলের পদলেহন করেন, তাদেরকে আমি বলবো যে ভেবে দেখুন, এই শাসক দল তারা কি করছে, আপনাদেরকে ব্যবহার করছে, আপনাদের যতটুকু ব্যবহার করার করছে, কিন্তু যখন আপনাদেরকে নিয়েও রাজনীতি করার প্রয়োজন হচ্ছে, আপনাদের নিয়েও কিন্তু রাজনীতি করছে, আপনাদেরকেও বিপদে ফেলছে। চা খেয়ে আপনাদেরকে ভাঁড়ের মতো ছুঁড়ে ফেলতে সময় নিচ্ছে না, আগামীতেও নেবে না এই শাসক দল। আপনারা কেন, আপনাদের তো ডিএ বাকি, আপনাদের তো অনেক কটু কথা শুনতে হয় বাজারে ঘাটে রাস্তায়, তারপরে এই শাসক দলের দালালি করতে ইচ্ছা হয়? ভেবে দেখুন তো। আজকে আপনারাও এতদিন ধরে তো এই সরকারটাকে, এই প্রশাসনটাকে সমর্থন দিয়ে এসেছেন কোনো না কোনো ভাবে। ভোটের সময় তো আপনাদের দরকারে ব্যবহার করেছে এই তৃণমূল কংগ্রেস, তারপর এখন আপনাদেরকে বিপদে ফেলছে। যেই বিডিওরা আক্রান্ত হয়েছেন, ভেবে দেখুন তো, ভোটের সময় এই বিডিওরা তো কাজ করেন, ভোটের কাজ করেন তৃণমূলের জন্য। বিডিওদের একটা অংশ, বড় অংশ তৃণমূলের জন্য তো কাজ করে। বিভিন্ন জায়গায় বিক্ষোভ হচ্ছে, বিডিওরা মার খাচ্ছেন, আক্রান্ত হচ্ছেন, হেনস্থার শিকার হচ্ছেন। সব জায়গায় তো ব্যাপারটা দেখনদারি, শুধুমাত্র দিখাওয়া ব্যাপারটা নয়, বাস্তবতাও তো আছে, সত্যি তো আক্রান্ত হচ্ছেন। তারপরে আপনাদের ইচ্ছে করবে এদেরকে সমর্থন করতে? আজকে আপনাদের ঠ্যাঙাতে, আপনাদের আক্রমণ করতে, আপনাদের অফিসে ভাঙচুর করতে 2 মিনিট ভাবছে না শাসক দল, শুধুমাত্র নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য। তারপর যে পরিস্থিতি এই রাজ্যে সৃষ্টি হয়েছে, তাতে আমাদের মনে হচ্ছে যে ইলেকশন কমিশন 14 তারিখের মধ্যে তালিকা বের করতে পারবে না, পূর্ণাঙ্গ ভোটার তালিকা বের করতে পারবে না। স্বাভাবিকভাবে সময় আরো পিছিয়ে যাবে। স্বাভাবিক সময়ে ভোট না হওয়ার একটা বড় সম্ভাবনা আছে। তার কারণ ইলেকশন কমিশন একটা ভাবনা চিন্তা শুরু করেছে। ইলেকশন কমিশন এখন ভাবনা চিন্তা শুরু করেছে যে তাদের নিরাপত্তা না দিলে এসআইআর এর কাজ তারা ডিলে করে দিতে পারে, এবং এসআইআর কিছু কিছু জায়গায় নিরাপত্তার অভাবে স্থগিত হয়ে যেতে পারে। সমস্ত জায়গায় হবে না। যে সমস্ত জায়গায় নিরাপত্তার সমস্যা নেই, বহু জায়গা আছে সেখানে কাজ চলবে। কিন্তু যে সমস্ত জায়গায় নিরাপত্তা নেই, ঠিক যেমন ভোটের দিন গন্ডগোল হলে পরে আবার ভোট হয়, ঠিক সেরকম ভাবেই যে সমস্ত এলাকায় নিরাপত্তার অভাব আছে, সেখানে নিরাপত্তা পুলিশ না দেওয়া পর্যন্ত, রাজ্য প্রশাসন নিরাপত্তা না নিশ্চিত করা পর্যন্ত সেসব জায়গায় হিয়ারিং হবে না, এরকম একটা ইলেকশন কমিশন কিন্তু ভাবনা চিন্তা নিয়েছে। এবং সেটা যদি হয়, যার সম্ভাবনা কিন্তু আবারও বলছি প্রবল, তাহলে কিন্তু গন্ডগোলের ব্যাপার আছে, তাহলে কিন্তু সময় মতো ইলেকশন হবে না। আর সময় মতো ইলেকশন না হলেই কেয়ারটেকার গভর্নমেন্ট যদি মনে করে ইলেকশন কমিশন রাখবে, খুব ভালো কথা। যদি না মনে করে ইলেকশন কমিশন যে কেয়ারটেকার গভর্নমেন্টের হাতে ক্ষমতাটা রাখবো, তাহলে কিন্তু বিষয়টা রাষ্ট্রপতির হাতে চলে যাবে, যেটাকে আপনারা রাষ্ট্রপতি শাসন বলেন। এবং এইভাবে যদি রাষ্ট্রপতি শাসনের দিকে বিষয়টা এগোয়, তাহলে কিন্তু তৃণমূল কংগ্রেসের কিছু করার থাকবে না। তারা সুপ্রিম কোর্টে কোনো দরবার লাগাতে পারবে না, কারণ গোটা বিষয়টাই হিংসা অশান্তির মাধ্যমে হবে না, একটি সাংবিধানিক সংকটের মাধ্যমে হবে।
সময় মতো হতে পারেনি, নিরাপত্তা দিতে পারেনি, এবং গন্ডগোল তো কারা করেছে সেই রিপোর্ট তো মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, স্বরাষ্ট্রমন্ত্রক অমিত শাহের দপ্তরের কাছে আছেই, সেটা আইবি তো দেবেই, সেটা আর যে সমস্ত এজেন্সি আছেন সেগুলো তো দিতে হবে। কোথায় কোথায় গন্ডগোল হয়েছে ইলেকশন কমিশনের কাছেও ডেটা তো আছেই। সেটা যখন সুপ্রিম কোর্টেও যাবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরাট কিছু লাফানোর জায়গা থাকবে না। তারপর কি হবে সেটা তো সময় বলবে। আপাতত এই ভিডিওর এই পর্ব শেষ করার সময় এসেছে, তাই আপনাদেরকে বলবো সময়টা ঘনিয়ে এসেছে। যেমন তৃণমূল কংগ্রেসের, ঠিক সেরকমভাবেই আপনারা এই লড়াইয়ে যদি আমাদের সঙ্গী হতে চান, তাহলে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। পাশাপাশি ভিডিওটা যদি ভালো লেগে থাকে, আপনাদের খুব 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 ভালো লেগে থাকে, তাহলে আপনারা সুপার থ্যাঙ্কস পাঠাতে পারেন। সুপার থ্যাঙ্কস কিভাবে পাঠাবেন? সাবস্ক্রাইব যে বাটনটা আছে, সেই সাবস্ক্রাইব বাটনের ডান দিকে হার্ট শেপের মধ্যে ডলার সাইন থাকে, সেই সুপার থ্যাঙ্কস বাটন ক্লিক করে আপনারা যে কোনো অপশন বেছে নিতে পারেন। এছাড়াও জয়েন বাটন ক্লিক করে আমাদের গুরুত্বপূর্ণ সদস্য হতে পারেন। জয়েন বাটন ক্লিক করলে কি হবে? জয়েন বাটনের মাধ্যমে আপনারা ভিডিও আমরা আপলোড করা মাত্রই সঙ্গে সঙ্গে দেখতে পাবেন। ভিডিও আপলোড করার পরেও অনেক কারুকার্য করার থাকে, অনেক কিছু করার থাকে, ফলে তাতে একটা সময় লাগে, মোটামুটি ৩-৪ ঘন্টা সময় লেগে যায়। এবার ভিডিওটা ওই ৩-৪ ঘন্টা আগেভাবে আপনারা দেখতে পারবেন। অনেক সময় আমরা রাতে ভিডিও আপলোড করি, সেটা সকালবেলা আপনারা দেখতে পান, কারণ রাতে তো আমরা দর্শক পাই না। মোটামুটি তখন ১২-১৪ ঘন্টার একটা হিউজ টাইম পাওয়া যায়। এই ১২ ঘন্টা আগে আপনারা ভিডিওটা দেখে নিতে পারবেন। আগেভাগে ভিডিও দেখার জন্য জয়েন বাটন ক্লিক করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে।